আজিজ ব্যাপারী ১৯৭১ সালের পরে তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশ থেকে করাচির দিকে পাড়ি জমায়। তার বিশ্বাস, উন্নত আধুনিক পশ্চিম পাকিস্তানি পারবে তার বাচ্চাদের জন্য উন্নত ভবিষ্যৎ দিতে। আজ ৫৩ বছর পর আজিজ ব্যাপারী শুধু আফসোস করে যায়। তার সন্তান এবং নাতিদের দিকে তাকিয়ে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রেখে আসা সেই বাংলাদেশ আজ দিন দিন উন্নতি করছে, কিন্তু এই পাকিস্তানে তাদের ন্যূনতম সুযোগ সুবিধা নেই। এমনকি লেখাপড়া করার জন্য সাধারণ বার্থ সার্টিফিকেটও নেই। এই গল্প বাংলাদেশের ৩০ লক্ষ মানুষের, যারা পাকিস্তানে স্বাধীনতার আগে এবং পরে এসে আটকা পড়ে আছেন। অবাক করা বিষয় হচ্ছে, ঢাকা, কলকাতা এবং চট্টগ্রামের পর বাঙালি বসবাসকারীর দিক থেকে করাচি বিশ্বের চতুর্থ বড় শহর। কিভাবে করাচিতে এত এত বাঙালির অবস্থান? এরা সবাই কি বাংলাদেশকে ধোঁকা দিয়ে এখানে গিয়েছিল? বর্তমানে এদের অবস্থা কি? এদের বাংলাদেশে ফেরত আসার আশা কি সত্যি পূরণ হবে? আজ এই বিষয়গুলো নিয়েই আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। ব্রিটিশ আমল থেকেই করাচিতে প্রচুর বাঙালির বসবাস। তবে ৪৭-এর দেশভাগের পরে ১৯৫৯ সাল পর্যন্ত করাচি ছিল গোটা পাকিস্তানের রাজধানী। তাই স্বাভাবিকভাবেই ৪৭-এর পরে করাচিতে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার একটি ঢল নামে। এছাড়াও ৭১-এর আগ পর্যন্ত পুরো পাকিস্তানের ব্যবসায়িক কেন্দ্র করাচিতে প্রচুর বাঙালি ছিল। এরা কেউ ছিল যথেষ্ট ধনী, কেউ ছিল মধ্যবিত্ত, আবার কেউ ছিল নিম্নবিত্ত। নিম্নবিত্তদের বিশাল একটি অংশের জীবিকা ছিল মাছ ধরা। তবে সবকিছু ঘুরে যায় ১৯৭১ সালের যুদ্ধ দিয়ে। মুক্তিযুদ্ধের পরে প্রচুর বাঙালি পরিবার, বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা বাংলাদেশে পাড়ি জমান। এর মধ্যে রুনা লায়লা এবং শাহনাজ বেগমের কথা না বললেই নয়। সে সময়ের পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়িকা ছিলেন রুনা লায়লা। তার জনপ্রিয়তাকে পাকিস্তানের বিখ্যাত উর্দু গায়িকা নূরজাহানের সাথে তুলনা করা হতো। শাহনাজ বেগমও ছিলেন যথেষ্ট বিখ্যাত করাচিতে। এদের মতো অনেক পরিবার বাংলাদেশে চলে আসলেও নিম্নবিত্ত পরিবারগুলো ফেরত আসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে বা উন্নত জীবনের আশায় থেকে যায় করাচিতে। শিক্ষিতরা বুঝতে পারে এই দেশ থেকে তাদের লাভ নেই, তবে এখানেই ভুল করে বসে বেশিরভাগ নিম্নবিত্ত বাঙালি পরিবারগুলো। বড় ভুল করে যারা সদ্য তৈরি হওয়া বাংলাদেশকে রেখে অবহেলা করে করাচির উদ্দেশ্যে পাড়ি জমান তারা। এদের বড় একটি অংশই ছিল নিম্নবিত্ত পরিবারের। এরা এই দেশে এসে পড়ে উভয় সংকটে। সে সময় পাকিস্তানিদের মধ্যে বাঙালিদের ওপর এমনিতে ছিল অনেক রাগ। তার ওপর সে সময় করাচি শহরের প্রায় অর্ধেকই ছিল বাঙালি, যাদের বেশিরভাগই ছিল নিম্নবিত্ত। তাই ১৯৭১-এর পর জুলফিকার আলী ভুট্টোর যেন চক্ষুর শুল ছিল এ সকল বাঙালি। এদের সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিতও করা হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টোর সরকার লক্ষ্য করে করাচির সবচেয়ে বড় জনগোষ্ঠী মুহাজিরদের পরে সবচেয়ে বড় জাতি হচ্ছে বাঙালি। তার ওপর কাজের অভাবে তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। এসব কিছু দেখে এমন একটি খবর শোনা যায় যে বেনজির ভুট্টো প্রচুর পরিমাণ বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। তবে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিরাপত্তা এবং চুক্তিবিহীন এভাবে জনগোষ্ঠী পাঠানোকে ভালোভাবে গ্রহণ করেননি। তিনি ২টি প্লেন ভর্তি সেই সকল বাঙালিকে ফেরত পাঠায় আবার করাচিতে। এতক্ষণ তো আলোচনা করলাম কিভাবে তারা আটকা পড়েছিল। এবার বোঝার চেষ্টা করি তাদের বর্তমান জীবনের অবস্থা কেমন এবং তারা সত্যিকার অর্থে কোন দেশে থাকতে চায় এবং তাদের বাংলাদেশে ফেরার সম্ভাবনা কতখানি। পুরো পাকিস্তানে প্রায় ২০০-এর মতো বস্তি রয়েছে বাঙালিদের। এর প্রায় সবগুলোই পাকিস্তানের সিন্ধ প্রদেশে, যার মধ্যে ১৩২টি সিন্ধের রাজধানী করাচি শহরেই আছে। মাসের কলোনি, মুসা কলোনি, চিটাগাং কলোনি সহ আরও অনেক কলোনি রয়েছে করাচিতে। চিটাগাং কলোনিতে একটি বাজার রয়েছে, যেই বাজারটি করাচি শহরের বিখ্যাত ঢাকাইয়া শাড়ি পাওয়ার ক্ষেত্রে। যারা ৭১-এর আগে থেকে এখানে রয়েছে তাদেরকে পাকিস্তানের ন্যাশনাল আইডি কার্ড বা NIC দেওয়া হয়েছিল, তবে তাও সবাইকে নয়। তবে ৭১ সালের পরে যারা এসেছে এরা কেউ NIC তো দূরের কথা, তাদের সন্তানরাও বার্থ সার্টিফিকেটও পায়নি। এমনকি তাদের ৩য় প্রজন্ম পর্যন্ত কেউ বার্থ সার্টিফিকেটও পায়নি। কেউ যদি কোনোভাবে পেয়েও যায় তাদেরকে আর রিনিউ করে দেওয়া হয় না। NIC বা বার্থ সার্টিফিকেট ছাড়া এই বাঙালিদের পক্ষে লেখাপড়া এবং ভালো চাকরি পাওয়া অসম্ভব। তাই সব ধরনের নিম্নমানের কাজগুলো এরাই করে। এদের মধ্যে বেশিরভাগেরই জীবিকার উৎস মাছ ধরা। যেহেতু এদের আয় নেই, চাকরি নেই, কাগজপত্র নেই, তাই এদের পক্ষেও
বস্তিগুলোর বাইরে যাওয়া সম্ভব নয়, তাই প্রতিদিন অস্বাস্থ্যকর এবং দুর্বিষহ পরিবেশে থাকতে হচ্ছে এদের। প্রয়োজনে কাগজপত্র না থাকায় এদের পক্ষে দেশের বাইরে যাওয়াও অসম্ভব। বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনরা সম্ভবত এদের ভুলেই গিয়েছে। প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত ঠিক ছিল, তবে এখন এদের তৃতীয় প্রজন্ম বাংলা ভালো মতো বলতে পারে না। এদের মধ্যে বেশিরভাগই এখন বাংলাদেশে ফিরতে চায়। এরা যথেষ্ট গর্ব করে বাংলাদেশের উন্নতি দেখে। এমনকি এরা বাংলাদেশ ক্রিকেট দলেরও যথেষ্ট বড় মাপের সমর্থক পাকিস্তানে। এখন প্রশ্ন আসে, এই বাঙালিরা কি বাংলাদেশে ফিরতে পারবে? এখানে দুটি বিষয় কাজ করে। বাংলাদেশ কি এদের আসলে গ্রহণ করতে চাইবে, এবং পাকিস্তান সরকার কতটা ইচ্ছুক এদের বাংলাদেশে পাঠাতে। দেখুন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখনো যথেষ্ট স্বাবলম্বী নয়। তার মধ্যে এত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বিপদই রয়েছে। তার উপর করাচির বাঙালিদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগের অভাবে সম্পর্ক অনেকটাই নির্লিপ্ত। এসব কারণে স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের ততটা আগ্রহ নেই এদেরকে গ্রহণ করা নিয়ে। এবং অপরদিকে এদের জন্য পাকিস্তানের সরকার খুব বেশি মাথা ব্যথা করতে চায় না। তাছাড়া এদের দিয়ে অনেক কম খরচে অনেক বেশি কাজ করানো সম্ভব। তারপরও মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় এবং কাজের অভাবে পাকিস্তানের করাচিতে এদের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে, এভাবে যদি ভাবা হয়, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই সরকারেরই এই সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত। তবে সেক্ষেত্রে পাকিস্তান সরকারের এগিয়ে আসাটাই বেশি কাম্য। হয়তো এদেরকে নাগরিকত্ব দিয়ে নিজেদের অংশ করে নেওয়া হোক, আর না হয় বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এদের নিয়ে কি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। আমাদের দেশেও এমন এক জনগোষ্ঠী রয়েছে যারা নিজেদের পাকিস্তানি বলেই দাবি করে। তাদেরকে নিয়ে আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়েছে। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।